রাত নেমেছে ধরণীর বুকে। বকুল আর কঙ্কনা রয়ে গেছে বিষাদিনীর সাথে। কঙ্কনার বাবা অবশ্য সন্ধ্যার দিকে লোক পাঠিয়েছিল, কিন্তু কঙ্কনা যায়নি, রয়ে গেছে বিষাদিনীর সাথে। মোড়ল সাহেব অবশ্য কোনো হোলদোল দেখায়নি, মেয়ে যেভাবে চলতে চায় সেভাবেই চলে। এতে বিশেষ বাধা তিনি দেন না। দিয়েই বা কী লাভ? সংসারে দারুণ ঝামেলা ছাড়া বিশেষ কিছুই হবে না। তিস্তাকে প্লাবন দিয়ে এসেছিল, মেয়েটাও হয়তো থাকতো যদি কলঙ্কিনী না হতো। আজকে আকাশে বড় রূপোর থালার মতো একটা চাঁদ উঠেছে। চাঁদের আলোয় বিষাদিনী কলমে ফুটিয়ে তুলছে বিষাদ। আবারও দু লাইনের কবিতা জলজল করছে সাদা কাগজটাতে। কি বেদনা সেথায়, সাথে দু ফোঁটা চোখের জল। বিষাদিনীর লাইনগুলো আবার পড়ল। মানুষ দেখল বিশাল হাসি, দুঃখ তো অন্তরে চাপা, ভীষণ অশ্রু না ঝরলে কষ্ট নাকি যায় না মাপা। যথারীতি পৃষ্ঠাটা ছিঁড়ে গুটিয়ে ফেলল হাতের ভাঁজে, ছুঁড়ে ফেলল জানালার বাহিরে। বিষাদ কমানোর নতুন উপায় যেন এটা। এভাবে বুঝি দুঃখ কমানো যায়? হঠাৎ চমকে উঠল বিষাদিনী, অবাক কণ্ঠে বলল, কঙ্কনা, ঘুমাওনি? কঙ্কনা এবার বিষাদিনীর পাশে এসে দাঁড়ালো, মুচকি হেসে বলল, ঘুম যে আসে না, তুমি যে আমার ঘুম কেড়েছো। বিষাদিনী অবাক হয়, অবাক কণ্ঠে বলে, আমি ঘুম কেড়েছি? কিভাবে? কঙ্কনা হঠাৎ যেন ক্ষুব্ধ হয়ে উঠল, শক্ত কণ্ঠে বলল, আমার মাস্টার মশাইকে কিনতে চেয়ে। বিষাদিনী অবাক হয়, কঙ্কনার হঠাৎ এহেন পরিবর্তন কেন? হঠাৎ করে গভীর রাতে এত হিংস্রতা কেন? বাবা হাট থেকে আমার জন্য আজ আলতা আনবে? আমার অনেক দিনের শখ আলতা দিব। এতদিনের মিইয়ে যাওয়া তিস্তার রঙিন আবদার শুনে খানিক চমকে উঠে আমান শেখ। এতদিন পর মেয়েটা আবদার করলো। কাঠফাটা রোদ্দুর মাথার উপর থাকা সত্ত্বেও বাবার হৃদয়ে শীতল স্রোত বইল। সন্তানের অনাকাঙ্ক্ষিত নির্জীবতা কোনো বাবা মাই যে সহ্য করতে পারে না। বাবাকে চুপ থাকতে দেখে গাবড়ে গেল তিস্তা। ভুল আবদার করে ফেলল না তো সে? হয়তো ভুল আবদারই। নষ্ট মেয়ের রঙিন আবদার করা মানায়? বিষাদিনী বুবু যতই তাকে পবিত্র বলুক, সবার চোখে সে নষ্ট। আচ্ছা, মানুষ কখনো নষ্ট হয়? আর যে পুরুষ নষ্ট করে একজন মেয়েকে, সে কখনো নষ্ট হয় না? আমাদের সমাজটা এত নড়বড়ে কেন? সব নিয়ম কেমন উলট পালট। তিস্তা ছোট্ট শ্বাস ফেলে, এক বুক হতাশা নিয়ে সে বলে, আমার আলতা লাগবে না বাবা। আমান শেখ মেয়ের দ্বিতীয় কথায় বিচলিত হয়, ব্যতিব্যস্ত কণ্ঠে বলে, কেন আম্মা, তুমি পরবা না আলতা? আমি বাজারে গিয়ে কারো হাত দিয়ে পাঠাবো। সুন্দর করে পা সাজিও, আমি রাতে এসে দেখব। রেশমি চুড়ি আছে তোমার? আচ্ছা, এক মুঠো লাল রেশমি চুড়ি পাঠাবো, কেমন? সপ্তদর্শীর হৃদয়খানা ছলাৎ করে ওঠে। বাবার কাছে ভুল আবদার করেনি ভেবে আনন্দে টুইটুম্বুর হয় হৃদয়ের আঙ্গিনা। জড়িয়ে ধরে বাবাকে। বাবার বক্ষ মাঝে মুখ লুকিয়ে বলে, না, আমার রেশমি চুড়িও নেই, তুমি পাঠিয়ে দিও বাবা। আমান শেখ মুচকি হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। তন্নাধ্যায়ী তনয়া বেগম রান্নাঘর থেকে এক বাটি পায়েস হাতে নিয়ে উঠোনে আসে। রান্নাঘর থেকে সে অবশ্য সবটুকু ব্যাপার খেয়াল করছে। মেয়েটাকে আবার আবদারে ঝুলি হতে দেখে শান্তি পায় সে। মিছে মিছে অভিমান দেখিয়ে বলে, হয়েছে বাবা, মেয়ের ভালোবাসা, আমি তো কেউ না। পরে মেয়ে উড়ে এসে জুড়ে বসছি, আমাকে আর ভালোবেসে কি হবে? মায়ের এহেন অভিনয়ে ফিক করে হেসে দেয় বাবা মেয়ে। আমান শেখ ঠাট্টার স্বরে বলেন, আসলেই তো, তোমায় ভালোবেসে আর কি হবে বুড়ি মহিলা। তিস্তা এবার শব্দ করে হেসে দেয়। তনয়া বেগম গাল ফুলিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ, এখন তো বুড়িই হব। গ্রামে কত সুন্দর মানুষ দেখেন, আমার তো বুড়িই লাগবো। মায়ের অভিমানী বুলি শুনে খিলখিল করে হাসে তিস্তা। বাবা আবার সে অভিমান ভাঙ্গাতে বলে, কে বললো তুমি বুড়ি? কার বুকে এত বড় কলিজা? কে এই চরম সত্যি কথাটা বলল?
আজ তার করদান নেব। বাবা মায়ের টক মিষ্টি ঝগড়া দেখে ছোট্ট হৃদয়টাতে শীতল অনুভূতি হয় তিস্তার। চোখ জুড়িয়ে যায়। অপমানে বিড়বিড় করে বলে, ভালোবাসা সুন্দর। তিস্তার ধ্যান ভাঙে মুখের সামনে পায়েস দেখে। অবাক দৃষ্টিতে মায়ের পানে তাকিয়ে বলে, পায়েস আজ? হ্যাঁ পায়েস, এত বছর পর জন্মদিনের সকালে পায়েসকেই পালন করলে আজ ব্যতিক্রম হবে কেন? যতদিন আমি আছি ততদিন এই নিয়মই চলবে। মেয়ের মুখে পায়েস দিতে দিতে তনয়া বেগম বললেন। তিস্তার চোখে অশ্রুকণা ভিড় করলো। মা বাবার নিবিড় ভালোবাসায় কেঁপে উঠল হৃদয় কোণ। অতি আনন্দের বহিঃপ্রকাশ হিসাবে বেরিয়ে এলো চোখের জল। মুখে খাবার থাকায় নাকে মুখে হেসকি উঠল তার। মেয়ের হেসকি দেখে ব্যস্ত হলো বাবা। তাড়াতাড়ি কল থেকে এক গ্লাস পানি নিয়ে এলেন। মেয়ের মুখের সামনে জলের গ্লাস ধরে বার কয়েক ফু দিয়ে দিলেন মেয়ের মাথায়। বাবার যত্নে হেসকি থামল কন্যার। তনয়া চোখ রাঙিয়ে বললেন, খাবার মুখে কাউকে চোখের জল ফেলতে দেখেছো তুমি? খাবার অভিশাপ দেয় জানো না? আজ জন্মদিন বলে বেঁচে গেছো, দিন দিন বড় হচ্ছ না, বলদ হচ্ছ। বাহ, তোমার তো অনেক সাহস হয়েছে দেখছি। আমার সামনে আমার মেয়েকে বকছো। আজই বিতাড়িত করা হবে তোমাকে এই বাড়ি থেকে। কি বলো আম্মা? আমান শেখের মিছে দমকে হেসে ফেলে তিস্তা বাবাকে জড়িয়ে ধরে বলে, আমায় তোমরা এত ভালো কেন বাসো বাবা? মায়ের কথায় আনন্দে মাথা নাড়ে সে। বাবার চেনহ তলে আর মায়ের আদরের জীবন সব সন্তান বুঝে না। পৃথিবীর সবচেয়ে বড় পাওনা হলো বাবা মা। তাদের এক একটা চাওয়া যেন সন্তানের সবচেয়ে বড় সুখের জন্য, কিন্তু আফসোস বেশিরভাগ সন্তান বুঝে না বাবা মায়ের সার্থকতা। শরীরে জড়ানো গাঢ় জলপাই আর লাল রাঙ্গা মিশ্রিত শাড়ি, পায়ে টকটকে আলতা লেপিত, হাতেও আলতা দ্বারা আবৃত দারুণ নকশা, চোখে মোটা কাজল, হাতে দুমুঠো রেশমি চুড়ি পরে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছে তিস্তা। বাবা বাজার থেকে আলতা আর 1 ডজন রেশমি চুড়ি পাঠানোর পরেই জাঁকজমকভাবে সেজেগুজে তৈরি হয়েছে তিস্তা। বাবা অবশ্য যাওয়ার সময় বলে গিয়েছিল, বাজার থেকে এসে মেয়ের লাল টুকটুকে সাজ দেখব। মেয়ের যেন যত্নের সাজখানা মুছে না ফেলে। প্রতি জন্মদিনে বেশ সাজগোজ করে সে। এবার যে তেমন সাজগোজ করতে পারবে ভাবতে পারেনি সে। কিন্তু বাবা মায়ের তীব্র ভালোবাসায় আবার আশ্বাস পেয়েছে রমণী। এখন কি আর সে সপ্তদর্শী আছে? এখন সে হলো গিয়ে অষ্টাদর্শী রঙিন রমণী। তার কি রঙ্গহীনতা মানায়? মানায় না তো। মাস্টারমশাইদের উঠোন মাঝে যেন রঙের মেলা বসেছে। 3 জন কিশোরী আর 1 জন তেজস্বী নারীর রঙিন সমাহার। তারা যেন কি বলছে আর হেসে গড়াগড়ি খাচ্ছে। প্লাবন সবে বাজার থেকে এসেছে, কিন্তু উঠোনের দৃশ্য দেখে তার চোখ আটকে গিয়েছে। কঙ্কনা, বকুল আর মাস্টারমশাইয়ের মানবীর এক কি নতুন সাজ, এ কি নতুন রূপ, এ কি রূপ! মাস্টারমশাই অবাক কণ্ঠে বলে, সবাই এভাবে সেজেগুজে বসে আছিস যে, আজ কোনো উৎসব আছে? রমণীদের আলোচনায় ভাটা পড়ে। গম্ভীর পুরুষালী কণ্ঠে সামান্য কেঁপে ওঠে বিষাদিনী, যার ফলে কঙ্কনার পায়ে ভীষণ যত্নে আঁকতে থাকা আলতার সরু দাগটা বেঁকে যায়। বিষাদিনী সামান্য বিরক্ত হয়, ভ্রু যুগল কুঁচকে সন্দিহান কণ্ঠে প্রশ্ন করে, কেন? উৎসব না থাকলে বুঝি সাজা যায় না? মেয়েরা 12 মাসই সাজতে পারে, এর জন্য উৎসবের প্রয়োজন হয় না। বিষাদিনী কাট উত্তরে বিরক্ত হয় প্লাবন। বকুল আর কঙ্কনা চুপ হয়ে যায়। মাস্টারমশাইকে তারা যথেষ্ট সম্মান করে, আর মাস্টারমশাইয়ের সামনে এমন সাজগোজ নিয়ে থাকতেও অস্বস্তি অনুভব হয় তাদের। তাই তারা মিনমিন কণ্ঠে বিষাদিনীর উদ্দেশ্যে বলে, আজকে বলো না মাস্টারমশাইকে আমাদের যেন ছুটি দেয়। আমরা আজ পড়ব না, পুরো গ্রাম ঘুরব। হ্যাঁ, আমরা আজ ঘুরবো। এটা আবার প্লাবনদাকে বলার কি আছে? আজ তিস্তার জন্মদিন উপলক্ষে সবার ছুটি। বিষাদিনীর কথায় প্লাবন ভুরু কুঁচকে বলে, 2 দিন পর না তোদের পরীক্ষা?
আর আজ না পড়ে তোরা ঘুরবি? আর ওর জন্মদিন হয়েছে তো কি হয়েছে, এই জন্য পড়াশোনা কেন শিখেই তুলবি? মাস্টার মশাইয়ের শক্ত জবাবে বোঝা গেল আজ ছুটি মিলবে না। তিস্তা সামান্য মন খারাপ করলো, মুখখানা ছোট করে বলল। তবে কি আজ ছুটি নেই? কি প্লাবন না বলতে চেয়েও বলতে পারলো না। তার মানবীকে সে সরাসরি কিভাবে না বলবে? মেয়েটার মন খারাপ হবে না? ছোট্ট মনটাকে কষ্ট দেওয়া কি প্রেমিক পুরুষের সাজে? যতই হোক, সে সবার আগে আদর্শ প্রেমিক, আর আদর্শ প্রেমিক কখনো প্রেয়সীর মনক্ষুণ্ণ করতে পারে না। অবশেষে প্লাবনের মুখভঙ্গি বদলালো, সাথে সাথে জবাবটাও বদলালো। ছোট কণ্ঠে বলল, আচ্ছা যা, আজ তোদের ছুটি। মাস্টার মশাই একটা কথার উচ্ছ্বাসে ভরে উঠল পরিবেশ। কঙ্কনা বকুল দৌড়ে মাস্টার মশাইকে পাশ কাটিয়ে বাহিরে চলে গেল। উদ্দেশ্য তাদের মধুসখীর ঘাট। বিষাদিনে আপু আজ তাদের এত সুন্দর সাজিয়ে দিয়েছে নিজের শাড়ি অন্যান্য সামগ্রী দিয়ে। তা গ্রামবাসীকে না দেখালে হবে? আর দেখাতে হবে না তাদের বাড়ির মানুষকে। একটা বাড়ির মেয়ে আপন না হয়েও কেমন খেয়াল রাখছে তাদের, কেমন 5 দিনের মাঝে সপ্তদর্শীদের দুনিয়া পাল্টে ধূসর থেকে রঙিন করেছে। বকুলটা বেরোতেই তিস্তা উঠে দাঁড়ালো। বিষাদিনে আলতা রাখার জন্য নিজের ঘরে প্রবেশ করলো। তিস্তা মাস্টার মশাইয়ের পাশ কাটিয়ে যাওয়ার সময় তার পথ আগলে দাঁড়ালো মাস্টার মশাই। পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট্ট কাগজের প্যাকেট বের করে তিস্তার হাতে দিল। অবাক হলো তিস্তা, বিস্মিত কণ্ঠে বলল, এটা? বললেই দেখতে পাবি, এটার অপূর্ণতা আছে শরীরে, তাই নিয়ে এলাম। আচ্ছা। ছোট্ট বাক্য ব্যয় করে তিস্তা বেরিয়ে যেতে নিলেই প্লাবন শীতল কণ্ঠে ডাক দিয়ে বলল, অষ্টাদশীর স্রোতস্বিনী, শুভ জন্মদিন। জন্মদিনের প্রেমময় শুভেচ্ছা নিও। তিস্তা থামকালো। তুমি? মাস্টার মশাই তাকে তুমি বলল। শরীরে রয়ে গেল শিহরণ। এই অনুভূতির সাথে সে পরিচিত না, নতুন অনুভূতি। ভালোবাসলে বুঝি প্রেমিকের কথাই এমন শরীরে শিহরণ বয়? তুমি ভাষাটাও বুঝি এত মিষ্টি লাগে? লজ্জায় লাল হয় গাল, পশম দাঁড়িয়ে যায়, বাকশক্তি লোপ পায়, উত্তেজনায় কাঁপে শরীর। তিস্তার কাহিনী দেখে হাসে মাস্টার মশাই, নিবিড় হাসি। ছোট্ট কণ্ঠে আদুরে মাখা শব্দে বলে, তোমার অষ্টাদশীর জীবনের জন্য দোয়া রইল। সবটা সুখকর হোক, আর অনুভূতি প্লাবনময় হোক। তিস্তা আর দাঁড়ায় না, তার লজ্জা লাগছে, ভীষণ লজ্জা। ছুটে চলে যায় মাস্টার মশাইয়ের সামনে থেকে। কাপা কাপা পায়ে ছুটতে পারছে না ঠিক মতন। প্লাবন হাসে, সাবধানী কণ্ঠে বলে, ধীরে যাও। ততক্ষণে ঘর থেকে বেরিয়ে আসে বিষাদিনী, গুনগুনিয়ে গায়, ভালোবেসে সখী নিবৃত্তের যতনে, আমার নামটি লিখো তুমি মনেরও মন্দিরে। প্লাবন পাত্তা দেয় না সে গান, অগ্রসর হয় ঘরের দিকে। বিষাদিনী নিজের বড় বেনিটা কোমরে ফেলে বেশ তীক্ষ্ণ স্বরে বলে, শাড়িটা তো শহর থেকে এনেছিলেন তাই না প্লাবনদা? তিস্তাকে দারুণ মানিয়েছে। তা মেয়েটার মনে যে এত রং লাগাচ্ছেন, টিকিয়ে রাখতে পারবেন তো প্রেম? দেখবেন বিষাদিনীর বিষাদিন না আবার শেষমেশ জুটে। অমন একটা শাড়ির জন্য হলেও আমার আপনাকে চাই প্লাবনদা। বিষাদিনী আর দাঁড়ায় না, গট গট পায়ে বেরিয়ে যায়। প্লাবনের কপালে পড়ে চিন্তার ভাঁজ। বিষাদিনী মেয়েটা তার কাছে কেমন অস্বচ্ছ। তিস্তাকে এর সাথে মিশতে দেওয়া যাবে না। ওষুধ রোগ সরানোর জন্য দারুণ জিনিস, কিন্তু সুস্থ শরীরের জন্য বিষ। আর বিষাদিন তো সেই ওষুধ। মধুসখীর ঘাটে 4 নারীর রমরমা আড্ডা। এর মাঝে তিস্তার পায়ে নুপুরের শব্দ, মাস্টার মশাইয়ের তরফ থেকে উপহার। কঙ্কন আর বিষাদিনীর সখ্যতা যেন একটু বেশি। একজনের প্রতি আরেকজনের প্রেম যেন আকাশ ছোঁয়া। এতে অবশ্য কারো কোনো মাথা ব্যথা নেই। হঠাৎ মধুসখীর ঘাটে উপস্থিত হলো ক্লান্তময় প্লাবন। ব্যক্তিব্যস্ত কণ্ঠে বলল, তিস্তা, তাড়াতাড়ি তোর বাড়ি চল। তিস্তা অবাক হলো, সাথে উপস্থিত সবাই। বিস্মিত কণ্ঠে তিস্তা বলল, কেন মাস্টার মশাই? না। প্লাবনের যেন উত্তর দেওয়ার সময় নেই। তিস্তার হাত ধরে ছুটতে থাকে তিস্তার বাড়ির দিকে।
তাদের পিছে পিছে ছুটে বাকি তিনজনও। তিস্তার বাড়ির কাছে আসতেই ভীষণ ভিড়ের দেখা মেলে। ভিড় ঠেলে ভিতরে ঢুকতে আটকে ওঠে তিস্তা। বাড়ির ছোট উঠান জুড়ে খাটিয়া সাদা কাপড়ে মোড়ানো কে যেন শুয়ে আছে সেথায়। তিস্তার সামনে সাদা কাপড়ে মোড়ানো লাশখানা, তবুও তিস্তার মুখে দুঃখের কোনো রেশ নেই। সে ভাবলেশীনভাবে দাঁড়িয়ে আছে উঠোনের এক কোণায়। তার সাথে দাঁড়িয়ে থাকা বকুল অবধি কেঁদে কেঁদে ভাসাচ্ছে, অথচ মেয়েটা কাঁদছে না। কি আজব, মেয়েটা কি পাথর হলো? উঠোনের মাঝে নেতিয়ে আছে আহ্লাদি। এতক্ষণ সে গড়াগড়ি খেয়ে কেঁদেছে, আর দেহে কুলোচ্ছে না কাদাকাটি। আহ্লাদিকে ধরে বসে আছে দাদি। মেয়েটার পেটে 3 মাসের সন্তান, অথচ তার স্বামী আজ খাটিয়াতে ঠাঁই পেয়েছে। কি দুর্ভাগ্য! হাহ! গ্রামের লোক কত সান্ত্বনা দিল, মেয়েটা সব সময় শান্তশিষ্ট থাকতো। আহারে, মেয়েটার কপাল পুড়ল শেষমেশ। বনজা মায়ের লাশ দেখার পরও তিস্তার হোলদোল না দেখে অবাক হয় বিষাদিনী। সবার অগোচরে ফিসফিস করে বলে, তুমি কাঁদছো না যে? খারাপ লাগছে না দুলাভাইয়ের জন্য? তিস্তার ভাবলেশহীন উত্তর বিষাদিনী অবাক হয়, তারপর নিজেকে সামলে নেয়, সন্দিহান কণ্ঠে বলে, কেন? বাজে লোক ছিল নাকি সে? এবার অবাক হওয়ার পালা তিস্তার। বিস্ফোরিত নয়নে তাকিয়ে অডেল বিস্ময় নিয়ে বলে, তুমি জানলে কিভাবে বুবু? হ্যাঁ, নারী আমি, পুরুষের প্রতি একজন নারীর ঘৃণার দৃষ্টি বুঝতে পারি আমি। আমারও এমন দৃষ্টি আছে কোনো না কোনো পুরুষের জন্য। তোমায় না বুঝলে হবে?